রবিবার সারাটা দিনই প্রায় সুবীরদার সঙ্গেই কেটে গেল আমার। সুবীরদা আমাকে ছাড়তে চায় না। আমি তার কোনো উপকারে আসছিলাম না, আসতে পারবো বলে মনেও হচ্ছিল না। তবু আমায় আটকে রাখলো সুবীরদা। আসলে তার মনের মধ্যে যত অশান্তি, ভয়, দুশ্চিন্তা সব আমার কাছে বলে যেন খানিকটা স্বস্তি পাচ্ছিল। বিকেলের পর আমি বললাম, এবার উঠি, পরে আবার তোমার সঙ্গে দেখা হবে। কোথায় যাবি এখন? ভাবছি একবার টালিগঞ্জ ঘুরে যাই। মামার বাড়ি যাবি? যাই। কি ভেবে সুবীরদা বলল, একটু দাঁড়া, আমিও বেরোবো। তুমি কোথায় যাবে? নিউ আলিপুর। সেখানে আবার কে থাকে? আমার এক উকিল বন্ধু, দেখা করার জন্যে খবর দিয়েছে, একবার দেখে আসি। খানিকটা পরে আমরা বেরোলাম। রাস্তায় এসে সুবীরদা বলল, পরশুদিন আমি ঘাটশিলায় যাচ্ছি, যাবি? আমি গিয়ে কি করব? চল না, ঘুরে আসবি, শনিবার ফিরে আসব। আমার অফিস, বড় মামাও পুরোপুরি সেরে ওঠেননি, যাবার অসুবিধে ছিল। বললাম সুবীরদাকে, সুবীরদা গ্রাহ্য করল না। 3টে দিন তুই ছুটি নিতে পারিস। রাজি হয়ে গেলাম অবশেষে। বললাম বেশ, যাব, বলেই একটু হেসে ফেললাম। আমি কিন্তু হাওয়া হয়ে যেতে রাজি নই, ট্রেনে যাব। সুবীরদাও ম্লান মুখে হাসল। সে নিজেও ট্রেনে যায়, তার গাড়ি তো কবেই উবে গেছে। কাল একবার রাত্রের দিকে আমার বাড়িতে ফোন করবি। পরশু আমরা বোম্বে এক্সপ্রেসে যেতে পারি। ইস্পাত এক্সপ্রেসে যেতে চাস যদি, তাও যাওয়া যায়, তবে ভোরবেলায় গাড়ি। কাল কথা বলবো। সুবীরদা একটা ট্যাক্সি ধরল, আমায় ভবানী সিনেমার কাছে নামিয়ে দিয়ে ও নিউ আলিপুরের দিকে চলে যাবে। মামার বাড়িতে এসে দেখি রবিবার বলে অনেকেই এসেছে, বাড়ি ভর্তি লোক। মামাও বেশ ভালোই আছেন। আমার এক মেসোমশাই আছেন, যাকে আমরা আড়ালে ট্রেজার আইল্যান্ড বলি। কেন বলি তার কোনো ব্যাখ্যা নেই। আমাদের বড়রাই তাঁর নামটা দিয়েছিলেন, যেমন আমার মামা। বাবাও তার ভাইরা ভাইকে ঠাট্টা করে ট্রেজার আইল্যান্ড বলতো। সুকুমার মেসোমশাই মানুষটি কিন্তু চমৎকার, একটু খ্যাপাটে। পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টে চাকরি করতেন, নানা জায়গায় ঘুরেছেন। এখন কলকাতায়, চাকরি থেকে ছুটি পেয়েছেন মাস 2 সুকুমার মেসোমশায়ের কাছে কারো মুখ খোলার উপায় নেই। কিছু বললেই সঙ্গে সঙ্গে তিনি তার কোনো না কোনো অভিজ্ঞতার কথা সাল তারিখ সমেত বর্ণনা করতে শুরু করেন। অর্থাৎ যে যাই বলুক, তার চেয়েও মজাদার, উদ্ভট কিছু তিনি না শুনিয়ে ছাড়তেন না। সংসারের যাবতীয় ব্যাপারে তার এই অভিজ্ঞতা অন্যদের চমৎকৃত করত, আনন্দও দিত। যে মানুষের জীবনে এত রকম অভিজ্ঞতা রয়েছে, তিনি তো কম নন। হয়তো এই কারণেই তার একটা ঘরোয়া মজাদার নামকরণ হয়ে গিয়েছিল ট্রেজার আইল্যান্ড। মেসোমশাই সেটা জানতেন, শুনতেন। বলতেন ঠাট্টা করে, আছে হে আছে, আমার সিন্ধুকে অনেক ট্রেজার আছে, তোমরা কলকাতার বাবু, এসব বুঝবে না। সুকুমার মেসোমশাইকে আমার খুব পছন্দ হতো। তিনি আমাকে অনেক অবাক করে দিতেন কথায় কথায়। তেমনি আবার হাসাতেও পারতেন। আমার হঠাৎ খেয়াল হলো, সুকুমার মেসোমশাইকে একবার জিজ্ঞেস করলে হয় কথাটা। তিনি তো অনেক খোঁজ খবর রাখেন। এমন কোনো খবর রাখেন কি না যেখানে মানুষ এবং গাড়ি বাতাসে মিলিয়ে যেতে দেখেছেন বা শুনেছেন? সুকুমার মেসোমশাইকে একটু আলাদা করে টেনে এনে আমি জিজ্ঞেস করলাম, আমার একটা সাংঘাতিক কথা আছে, আপনাকে শুনতে হবে। বলে ফেল, বলে ফেল, শুনছি। ও পাশটায় চলুন, বসি। দোতলার বারান্দায় এক পাশে চেয়ার টেয়ার পড়েছিল, আমরা বসলাম। বাতি জ্বলছিল হাত কয়েক দূরে। মেসোমশাই সর্বক্ষণ চুরুট খান। তিনি চুরুট টানতে লাগলেন। আমি সুবীরদার নামধাম বললাম না, বাকি প্রায় সবটাই তাকে বললাম, সুবীরদার কাছে যা শুনেছি। মেসোমশাই মাঝে মাঝে 2-1টা কথা বললেও অত্যন্ত মনোযোগের সঙ্গে আমার কথা শুনছিলেন। তার আগ্রহ প্রবল হয়ে উঠেছিল। চুরুট নিভে যাচ্ছিল বারবার। আমার কথা শেষ হবার পর মেসোমশাই কিছুক্ষণ কোনো কথাই বললেন না। বার কয়েক বড় বড় নিঃশ্বাস ফেললেন। একেবারে চুপচাপ, দোহারা চেহারার মানুষ, লম্বা ছাদের মুখ, মাথার চুল কাঁচা পাকা, চোখে চশমা। মেসোমশাইকে চুপচাপ দেখে মনে হলো এইবার তিনি জব্দ হয়েছেন। আমার ওপর টেক্কা দেবার মতন কোনো গল্প তাঁর পুঁজিতে নেই। আরও খানিকটা পরে মেসোমশাই মুখ খুললেন, বললেন, এরকম ঘটনার কথা আর একটা মাত্র শুনেছি, নিজে কখনো চোখে দেখিনি, কিন্তু শুনেছি।
আমি অবাক হয়ে বললাম, শুনেছেন? মেসোমশাই বললেন, শুনেছি, আমার বড়দার মুখে। আমার বড়দা রেলের কনস্ট্রাকশনে চাকরি করতেন। সে তো অনেক কাল আগের কথা। কর্ড লাইন কনস্ট্রাকশনের সময় কোডারমার কাছে একটা খোলা মালগাড়ি হারিয়ে যায়। তখন খোলা মালগাড়ির মাথায় তেরপল চাপিয়ে রেল লাইনে কাজ করার জন্যে কুলিদের নিয়ে যাওয়া হতো। যেখানে কাজ হচ্ছে তারই আশেপাশে বসছে কুলি লাইন। ছাউনি পড়তো, কুলিটুলি থাকতো, কাজকর্ম করতো, থাকা খাওয়া ছাউনিতেই। একবার একটা খোলা মালগাড়ি হারিয়ে যায়, অবশ্য তাতে কোনো কুলি ছিল না। আমি বললাম, কেমন করে হারালো, কেউ বলতে পারেনি? না, রেলের লাইন থেকে অত ভারী বেশ কয়েক টন ওজনের মালগাড়ি হারিয়ে গেল কেমন করে, তার কোনো হদিশ পাওয়া যায়নি। ওরকম একটা ঘটনার পর কুলি ছাউনিতেও কেউ থাকতে চাইল না, ভয়ে পালাতে লাগলো। রেল কোম্পানি ফাঁপড়ে পড়েছিল খুব। ভৌতিক ব্যাপার। আমার কিন্তু অন্যরকম মনে হয়। আমি তাকিয়ে থাকলাম। মেসোমশাই একটু চুপ করে থেকে বার দুই টান দিলেন চুরুটে। ধোয়া বোধহয় মুখে এলো না। উনি বললেন, ব্যাপারটা ভৌতিক নয়, রহস্যময়। তুমি কি জানো জগদীশ, গত 100 বছরে এই পৃথিবীর নানা জায়গায় এমন সব ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, কারণও খুঁজে বার করা সম্ভব হয়নি। এশিয়া এবং ইউরোপের নানা জায়গায় কখনো কখনো আচমকা কিছু ছিটকে এসে পড়েছে শূন্য থেকে, তার সবই উল্কাপাত নয়। আবার আকাশের দিকে তাকিয়ে এমন কিছু কিছু আশ্চর্য জিনিস আচমকা কোনো জায়গায় চোখে পড়েছে, যাকে আমরা ঠিক ধূমকেতুও বলতে পারি না। আমি অবাক হচ্ছিলাম। বললাম, আপনি কি বলতে চাইছেন? হাত উঠিয়ে আমায় থামতে বলে সুকুমার মেসোমশাই বললেন, শোনো, আমার কথাটা আগে শুনে নাও। সাল তারিখ আমার কিন্তু মনে নেই, তবে প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানদের এক মিলিটারি হাসপাতাল থেকে জনাচারেক হাত কাটা পা কাটা সৈন্য চুরি হয়ে যায়। এমন জায়গা থেকে চুরি হয়েছিল যেখানে শত্রুপক্ষের লোক কোনোভাবেই ঢুকতে পারে না। জাপানের সমুদ্র থেকে মাছ ধরার জাহাজ উধাওয়ের খবরও পড়েছি কাগজে। গ্রিনল্যান্ডে একটা তেকোনা অদ্ভুত কি জিনিস এসে পড়েছিল একবার, তারপর সেটা আবার অদৃশ্য হয়ে যায়। ফ্লাইং সসার্স হতে পারে, কেমন করে বলবো। তবে তুমি নিশ্চয়ই শুনেছ, এই যে এত জাহাজ সারা পৃথিবীতে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে, এদের মধ্যে কেউ কেউ কখনো কখনো অদ্ভুত এক সাংকেতিক বার্তা তাদের জাহাজের রেডিও ঘরে শুনতে পেয়েছে। তারা কোনো অর্থ ধরতে পারেনি। 1925 সালে ভারত মহাসাগরে একটা ইটালিয়ান জাহাজে এরকম এক সাংকেতিক বার্তা শোনা গিয়েছিল। হতে পারে, আমি বললাম। মাঝে মাঝে কাগজে এরকম খবর তো পড়াই যায়। সুকুমার মেসোমশাই বললেন, ব্যাপারটা নিয়ে নানা জনের নানা মত। কেউ কেউ মনে করেন ওসব বানানো গল্প, কেউ কেউ মনে করেন অন্য কোনো গ্রহের জীব হাওয়া খেতে বেরিয়ে পৃথিবীর লোকের সঙ্গে একটু তামাশা করে গেছে। আমি নিঃশ্বাস ফেলে বললাম, গ্রহান্তরের মানুষ, বলে হাসলাম। মেসোমশাই বললেন, মানুষ নয়, মানুষ বলো না, মানুষ তো পৃথিবীর জীব, গ্রহান্তরের প্রাণী বলতে পারো। আপনি এইসব আজগুবি গল্প বিশ্বাস করেন? মেসোমশাই এবার চুরুটটা ধরালেন, ধোঁয়া টানলেন বার কয়েক, তারপর বললেন, আমার বিশ্বাসে কিছু আসে যায় না। কিন্তু জগদীশবাবু, তুমি আমার একটা কথার জবাব দাও তো। তুমি নিশ্চয় জানো, এখন এই পৃথিবীর মানুষ চাঁদে নেমে চাঁদের খবরাখবর জেনে আসছে, তার মাটিও নিয়ে আসছে, ঠিক তো? তা ঠিক, তবে চাঁদের মাটি বলাটা ঠিক নয়। ওই একই হলো, সোজা বাংলায় মাটি ধরে নাও। তা তোমরা যদি আজ চাঁদে নেমে মাটি তুলে আনতে পারো, তবে অন্য গ্রহের জীব তোমাদের এই পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারে না স্যাম্পল হিসাবে? বলে মেসোমশাই মুচকি হাসলেন। আমি বললাম, অন্য গ্রহে জীব আছে এটা তো প্রমাণ হয়নি। প্রমাণ এখনো পর্যন্ত হয়নি, কিন্তু প্রমাণ হয়নি বলে তুমি একেবারে উড়িয়ে দিতে পারো না তো। আমরা অন্য গ্রহ সম্পর্কে এতটুকু জানতে পেরেছি, কেউ জোর করে এই কথা বলতে পারে না যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে জীব নেই। আমি বললাম, জীবনের মানে জীবজগৎ সৃষ্টি হবে এমন আবহাওয়া কিংবা উপাদান যদি না থাকে, তাহলে কেমন করে হবে? মেসোমশাই বললেন, কথাটা তুমি ঠিকই বলেছ, তবে আমার কথা যদি ধরো, আমি তোমার কথাটা মানতে পারবো না। অনেকে বলেন, আমাদের পৃথিবীর জীবজগতই বলো আর প্রাণী জগতই বলো, সবই তো পারিপার্শ্বিক থেকে গড়ে উঠেছে, মানে যাকে কিনা বলে এনভায়রনমেন্ট।
আমরা সেই এনভায়রনমেন্ট থেকে গড়ে উঠেছি। আমরা মানুষ, ডাঙা ছাড়া আমাদের চলে না। মাছ হয়ে জন্মালে ডাঙাটাই আমাদের কাছে অচল হতো। আমরা চাইতাম জল। অন্য গ্রহের জীবরা, ধরে নাও যদি থেকে থাকে, তারা আমাদের পরিবেশে নেই, তাদের পরিবেশের মধ্যেই আছে। পরিবেশকে খাপ খাইয়েই তাদের জীবন। তাদের কাছে তাদের জগৎটাই খাসা জায়গা। কোনো অসুবিধাই বোধ করে না। তাদের বেঁচে থাকার প্রসেসটাই আলাদা। মেসোমশায়ের সঙ্গে কথা বলার ধৈর্য আর আমার থাকলো না। বলতে এলাম এক কথা, আর তিনি কোথায় উদ্ভট গল্পে চলে গেলেন। অবশ্য সুকুমার মেসোমশাই এই রকমই। এক জায়গায় শুরু করলে অন্য জায়গায় টেনে নিয়ে যান। তবে অন্য সময় তার কথাবার্তায়, গল্পে একটা মজার ভাব থাকে। আজ কিন্তু সেরকম কিছু ছিল না। তিনি যেন রীতিমতো বিশ্বাসী করে নিয়েছেন যে অন্য গ্রহেও জীব থাকতে পারে। গুরুজন মানুষ, তাছাড়া লোকটি বড় চমৎকার। ওকে অবজ্ঞা করা উচিত নয়। বললাম, আপনি যা বলছেন তা বিশ্বাস করা মুশকিল, তবে একেবারে অসম্ভব হয়তো নয়। যাকগে, আমি বাড়ি ফিরব। সকালে বেরিয়েছি। আপনি আরও কিছুক্ষণ থাকবেন নাকি? মেসোমশাই ঘাড় হেলিয়ে বললেন, আমার খানিকটা দেরি হবে যেতে, তুমি বরং এসো। আমি উঠে পড়লাম। মেসোমশাই বললেন, তোমায় একটা কথা বলি জগদীশ, এটা আমার নিজের ধারণা। আমাদের জ্ঞান-ট্যান যা বলে তার চেয়েও এই জগৎ বলো, পৃথিবী বলো, অনেক জটিল। রহস্যময় পৃথিবীটা যে গোল, এটাই মানুষ জানতে শিখেছে সেদিন। আমরা এখন পর্যন্ত যা জেনেছি তার চেয়েও না জানাই বেশি রয়ে গেছে পৃথিবীতে। এই জগতের কোথায় কি ঘটছে তার খোঁজ রাখাই দায়। কেন ঘটছে তা বলা আরও মুশকিল। তুমি কি জানো কেন প্রতি বছর একবার করে কোথাও না কোথাও বিরাট এক ভূমিকম্প হয়? বছরে শখানেক ছোট বড় ভূমিকম্পের মধ্যে এ হলো সবচেয়ে বিরাট। কেন হয়? আমি কোনো জবাব দিলাম না। দেবার কিছু ছিল না আমার। তাড়াতাড়ি বিদায় নিয়ে নিচে নেমে এলাম। নিচে তখন বসার ঘরে জোর আড্ডা জমেছে। মামাতো মাসতুতো ভাই বোনেরা হৈ হৈ করছিল। বাড়ির মধ্যে এতদিন যে থমথমে অসুখ অসুখ ভাবটা ছিল, তা কেটে যাওয়ায় সবাই খুশি, নিশ্চিন্ত। আমার মামাতো ভাই নিখিল একটা টেপ রেকর্ডার মেশিন জুটিয়ে এনেছে কার কাছ থেকে। এর ওর গান, কথা, হাসি রেকর্ড করছিল আর বাজিয়ে শোনাচ্ছিল। তাই নিয়ে হুল্লোড় জমেছে। ওদের হাত এড়িয়ে আমি পালিয়ে এলাম বাইরে। ফেরার সময় ট্রামে আমি মেসোমশায়ের কথাগুলোই ভাবছিলাম। আজগুবি ধরনের গল্প টল্প আমি দু চারটে না পড়েছি এমন নয়। সিনেমাও দেখেছি এক আধটা। কিন্তু গল্প তো গল্পই, সেটা বিশ্বাস করার কোনো মানে হয় না। অন্য কোনো অজানা গ্রহ থেকে মানুষ, না মানুষ নয়, কোনো প্রাণী এসে এ পৃথিবীতে নামে, এখানকার হালচাল দেখে যায়, খোঁজ খবর করে যায় আমাদের। এসব কথা গল্প হিসেবে পড়তে ভালোই লাগে। তা বলে এমন ঘটনা সত্যি কি ঘটে? আমার মনে হলো না ঘটে। মেসোমশাই যাই বলুন, আমি কথাটা বিশ্বাস করি না। অন্য কোনো গ্রহের জীবদের কাজ নেই, সুবিরদাদের ছোঁ মেরে নিয়ে যেতে এসেছিল। আসবেই যদি, তবে তার কোনো চিহ্ন থাকবে না। আর ধরেও বা যদি নিয়ে যায়, তবে আবার সুবিরদাকে ফেরত দিয়ে যাবে কেন? কেনই বা অনিলবাবু ফেরত আসবে? গ্রহান্তরের জীবদের তামাশাটা মন্দ নয়। ছেলে ধরার মতন ধরে নিয়ে যায় এই পৃথিবীর মানুষদের, আবার ভালোই ভালোই ফেরতও দিয়ে যায়। হয়তো মৃগাঙ্কবাবু আর কপিল ড্রাইভার একসময় গাড়ি সমেত ফেরত আসবে। হাসি পাচ্ছিল আমার, হেসে ফেললাম। টিকিট? ঘাড় ফিরিয়ে দেখি ট্রামের কন্ডাক্টর আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, যেন হাসি দেখছে আমার। ভাবছে আমি বুঝি কোনো পাগল ছাগল। বিব্রত বোধ করে পয়সার জন্যে পকেটে হাত ঢোকালাম। পকেট ফাঁকা। মানিব্যাগ যে কখন অদৃশ্য হয়ে গেছে জানি না। পরের দিন সুবিরদাকে বাড়িতে ফোন করলাম। সুবিরদাই ফোন ধরল। যোগু, তুমি কাল যাচ্ছ তো? হ্যাঁ, কেন? এমনি জিজ্ঞেস করলাম। আমি অফিসে ছুটি নিয়েছি। বেশ করেছিস। কাল বম্বে এক্সপ্রেসে যাব। তুই সোজা হাওড়া স্টেশনে চলে আসিস। কখন আসবো? এই 1টা-1:30 নাগাদ আয়। সকালে ইস্পাত এক্সপ্রেস ছিল, কিন্তু হবে না। বম্বে এক্সপ্রেসই ভালো। ঠিক আছে, চলে আসবো। কিছু নিতে হবে? জামা কাপড় ছাড়া কিছু লাগবে না। একটু চুপ করে থেকে হেসে বললাম, কাল আমার পকেটমার হয়ে গিয়েছিল, বুঝলে সুবিরদা। এই প্রথম।
না না, দ্বিতীয়বার বলতে পারো। সে কি রে? কেমন করে হলো কে জানে, অন্যমনস্ক ছিলাম খুব। বাড়ি ফিরলি কেমন করে? কিছু খুচরো পয়সা পকেটে ছিল, টাকা খানেক মতন। সুবিরদা হাসলো। আমি বললাম, হেসো না, তোমার জন্যে এই লোকসান। কি যে এক বিদঘুটে জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছ। বলে একটু থেমে হঠাৎ বললাম, কাল আমার এক মেসোমশাই আমাকে একটা থিওরি শোনালো, ভেরি ইন্টারেস্টিং। থিওরি? কিসের থিওরি? আমি হালকা গলায় বললাম, তোমাদের কি অন্য কেউ ধরে নিয়ে গিয়েছিল? ধরে নিয়ে? কারা? অন্য কোনো গ্রহের জীব। বলে আমি হাসলাম। ঠাট্টার সুরে বললাম, মঙ্গল টঙ্গল থেকে কোনো স্পেসশিপ এসেছিল কিনা ভেবে দেখো। সুবিরদা আমার কথার কোনো জবাবই দিল না কিছুক্ষণ। তারপর বলল, তোর মেসোমশাই এ কথা বলেছেন? আশ্চর্য, আমারও মাঝে মাঝে এরকম মনে হয়েছে। আমি অবাক হয়ে বললাম, তোমারও মনে হয়েছে? অদ্ভুত ব্যাপার। না না, আমার সেভাবে তেমন কিছু মনে হয়নি। তবে কথাটা ভাবতে ভাবতে যখন কোনো কারণই খুঁজে পাই না, তখন ওই রকম একটা অসম্ভব ব্যাপার মনে হয়, এই আর কি। যাকগে, এসব কথা পরে হবে। আমি একজনের জন্য বসে আছি, তার আসার কথা। ঠিক আছে, কাল আমি সময় মতন হাওড়া স্টেশনে হাজির হচ্ছি। এখন শীত কেমন ঘাটশিলায়? বেশ শীত। ফোন রেখে দিলাম। আমাদের বাড়িটা পুরনো, সংসারটাও ছোট নয়। আজকাল জায়গা টানাটানি চলছে। তেতলার ওপর যে 1.5খানা ঘর, তার একটা আমার ভাগে পড়েছে। বাকি অর্ধেকটা দখল করেছে আমাদের বাড়ির নিত্যদা, বাবার আমলের মানুষ। বাবার ধারণা, নিত্যদা ছাড়া তাকে কেউ দেখে না। বুড়ো মানুষদের মাথায় কত যে উদ্ভট ধারণা জন্মায়, আমার বাবাকে দেখেই বুঝতে পারি। দোতলায় ফোন সেরে তেতলায় নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। আজ আর কোথাও বেরোবার নেই। কাল সকালে উঠে জামা প্যান্ট গুছিয়ে নেব, তারপর সোজা হাওড়া স্টেশন। বাড়িতে ঘাটশিলার কথা বলেছি, মানে মাকে বলেছি 3-4 জন্যে ঘাটশিলায় বেড়াতে যাচ্ছি। বিছানায় শুয়ে আরাম করে একটা সিগারেট ধরালাম। তারপর এই কথা সে কথা ভাবতে গিয়ে সুবিরদার কথায় আবার ভাবতে লাগলাম। খুব ভালো করে ভাবলে আমার মনে হয় সুবিরদার ব্যাপারটার সঙ্গে গ্রহ ট্রহের কোনো সম্পর্ক নেই। গ্রহান্তরের জীব এই পৃথিবীতে আসে এমন মনে করার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। সমস্ত ব্যাপারটা খুঁটিয়ে দেখলে কি দেখব যে মাত্র একটি কারণেই এরকম হতে পারে। সুবিরদা যা যা বলছে তা যদি সত্যি হয়, তবে সেদিন নিশ্চয়ই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল। যে কোনো কারণেই হোক, নিতান্ত কপাল জোরে সুবিরদা বেঁচে গেলেও তার মাথায় এমন কোনো জায়গায় চোট লেগেছে যে সে অনেক কিছু ভুলে গিয়েছে। তার মনে পড়ছে না গাড়িটার সমস্ত আলো হঠাৎ নিভে যাবার পরে কি হয়েছিল। এরকম বিস্মৃতি, সাময়িক বিস্মৃতি ঘটতে পারে মানুষের, অসম্ভব নয়। অন্যদের তাহলে কি হলো? আমার মনে হয় অন্যরা জিপ অ্যাক্সিডেন্টে মারা গেছে। যদি তাই হয়, তবে অন্যদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না কেন? গাড়িটাই বা কোথায় গেল? এ প্রশ্নের জবাব এখন আমার মাথায় আসছে না। জায়গাটা দেখতে হবে। যদি এমন হয় আশেপাশে অনেক ঝোপ জঙ্গল রয়েছে, নদীতে জল রয়েছে, দৌড়ও আছে, তাহলে ধরে নিতে হবে যে সুবিরদার বন্ধুরা আর গাড়ি হয় ভেসে গেছে, না হয় এমন এক জায়গায় পড়ে আছে যা চোখে ধরা যাচ্ছে না। কিন্তু সুবিরদা বলছে তন্ন তন্ন করে সব খোঁজা হয়েছে। আমার বিশ্বাস খোঁজা হয়নি, খুঁজতে হবে আরো। তাহলে অনিলের রেল লাইনের ওপর ঝাঁপ খাওয়া, ওটা সুবিরদার কল্পনা হয়তো। অনিলের মতন কেউ হয়তো ঝাঁপ খেয়েছিল। অনিল নয়, সুবিরদা ধরে নিচ্ছে অনিলই ঝাঁপ খেয়েছে। চোখের বিভ্রম এবং মতির ভ্রম। যদি আমার ধারণা মিথ্যে হয়, তাহলে বলতে হবে সুবিরদার পুরো গল্পটাই বানানো। সে তার বন্ধুদের খুন করেছে, গাড়িটা কোথাও লুকিয়ে রেখেছে, তারপর নিজের দোষ চাপা দেবার জন্যে মন গড়া গল্প বলছে, পাগল পাগল ভান করে দিন কাটাচ্ছে, এই আর কি। কিন্তু আমি সুবিরদাকে কখনোই এত নৃশংসহীন শয়তান ভাবি না, কাজেই খুনটুনের কথা ওঠে না। সিগারেট কখন শেষ হয়ে গিয়েছিল, মাথাটাও ধরা ধরা লাগলো। উদ্ভট চিন্তা আর ভালো লাগছিল না। উঠে বসে কি করব ভাবতে গিয়ে
হঠাৎ আমার ট্রানজিস্টারের দিকে চোখ পড়ল। ট্রানজিস্টারটা চালিয়ে দিয়ে বিছানায় এনে রাখলাম। গান হচ্ছিল, শ্যামা সঙ্গীত। ভালো লাগছিল না, বন্ধ করে দিলাম। বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ আমার সাধারণ একটা কথা মনে পড়ল। তারপরই মনে পড়ে গেল কালকের টেপ রেকর্ডারের কথা। এমন কিছু চমকে যাবার মতো ঘটনা নয়। এখন তো সবই জল ভাতের মতন সহজ সাধারণ হয়ে গিয়েছে। কিন্তু আগে কি মানুষ জানতো না বিশ্বাস করত তার মুখের কথা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেওয়া যায় পৃথিবীর? সে কি ভাবতে পারত যে কথাটা বলল এখন, কিংবা যে গানটা গাইল, সেটা খুব সহজেই ধরে রাখা যায় মাসের পর মাস, বছরের পর বছর? একদিন মানুষ এসব জানতো না, বিশ্বাসও করত না। ভাবত মুখের কথা মুখেই ফুরিয়ে যায়, হারিয়ে যায় বাতাসে। আজ আর সে কথা ভাবে না, বরং তার কাছে রেকর্ড, রেডিও, টেপ রেকর্ডার কোনোটাই আর অবাক হবার মতন জিনিস নয়, গ্রাহ্যও করে না। ভাবতেও চায় না কেমন করে এত আশ্চর্য কাণ্ড ঘটে যাচ্ছে। এই জগতে এটাই সবচেয়ে মজার। প্রথম কিছু ঘটে যখন, তখন সারা পৃথিবী তোলপাড় হয়ে যায়। তারপর মানুষ একসময় ধরে নেয় এ আর নতুন কি, অবাক হবারই বা কি আছে তেমন। মাত্র সেদিন মানুষ একটা কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে দিল শূন্যে। পৃথিবীর চারপাশে পাক খেতে লাগলো উপগ্রহটা। তাবৎ দুনিয়া পাগল হয়ে উঠল, রই রই লেগে গেল চারিদিকে। এখন উপগ্রহ, রকেট, চাঁদে নামা এসব আর মানুষকে মোটেই অবাক করে দিচ্ছে না। সবাই ভাবছে ব্যাপারটা স্বাভাবিক। প্রথম ধাক্কাটা সয়ে গেলে সবই স্বাভাবিক। গতকালকের কোন কাগজে যেন বেরিয়েছে নিউট্রন বোমা এমন অদ্ভুত বোমা যা মানুষকে মারবে, অথচ ঘরবাড়ি, রাস্তাঘাট প্রায় কিছুই নষ্ট করবে না। অর্থাৎ এবার যদি কখনো যুদ্ধ লাগে, শহর টহর ধ্বংস না করে শুধু মানুষ আর প্রাণী ট্রাণী মেরে দিব্যি দেশ টেশ দখল করা যাবে আশ্চর্যভাবে। দিব্যি দেশ টেশ দখল করা যাবে, আশ্চর্য। যদি এত রকম ঘটনা এই পৃথিবীতে ঘটতে পারে, তবে মেসোমশাই যা বলেছেন তাও না ঘটার কি বা আছে? মানুষকে নিমেষে অদৃশ্য করার যন্ত্রও তো আবিষ্কার করা সম্ভব। এই পৃথিবীতে সবই সম্ভব। আবার হতেও পারে অন্য গ্রহ থেকে কোনো জীবটি এসেছিল, এসে মানুষ চুরি করে পালিয়েছে। আমার মাথাটা কেমন গোলমাল হয়ে গেল, আর ভাবতে পারলাম না। হাওড়া স্টেশনে পৌঁছে দেখি সুবীরদা বুক স্টলের কাছে দাঁড়িয়ে আছে। তার পায়ের কাছে একটা বড় সড়ো সুটকেস। আমার দিকে চোখ পড়তেই হাত তুলল। কাছে গিয়ে বললাম, কতক্ষণ এসেছো? মিনিট 10 বলে আমার কাঁধে ঝোলানো ক্যামেরার দিকে তাকালো। ক্যামেরাও নিয়েছিস? নিয়ে নিলাম, ভাবলাম বেড়াতেই যাচ্ছি যখন সঙ্গে থাক। তোমার ঘাটশিলা শুনেছি ভালো জায়গা, ছবি টবি তোলা যাবে। সুবীরদা একটু হাসি হাসি মুখ করল। আমার সঙ্গে জিনিসপত্র বেশি ছিল না। ফোম লেদারের একটা ব্যাগ আর এক মিলিটারি কম্বল। গায়ে চাপালে ছাল চামড়া উঠে আসে। নেহাত দায়ে পড়ে নিয়েছিলাম কম্বলটা। মা যা বকবক শুরু করলো, না নিয়ে উপায় ছিল না। বললাম, টিকিট হয়েছে? হ্যাঁ। তাহলে আর দাঁড়িয়ে কেন, চলো প্ল্যাটফর্মে যাই। সুবীরদা অন্যদিকে তাকিয়ে, মানুষজন যেদিক দিয়ে আসছে যেন কাউকে খুঁজছে, বলল, একটু দাঁড়া, আরও একজনের আসার কথা আছে। বুঝতে পারলাম না, আবার কে? তালুকদার সাহেব, বিশ্বরঞ্জন তালুকদার। তিনি আবার কে? কমল, আমার সেই নিউ আলিপুরের উকিল বন্ধু, তার বড় শালা। ঠিক বুঝতে পারলাম না। গতকাল ফোনে যখন কথা হয়েছিল তখনও সুবীরদা বলেনি সঙ্গে অন্য লোক থাকবে। বললাম, তালুকদার সাহেবও কি এমনি বেড়াতে যাচ্ছেন, না তুমি নিয়ে যাচ্ছ? সুবীরদা সামান্য অপ্রস্তুত হয়ে বলল, উনি নিজেই যাচ্ছেন। ব্যাপারটা কি হলো জানিস? কমল তার বড় শালা তালুকদার সাহেবের কাছে আমার ব্যাপারটা বলেছিল। শুনে ভদ্রলোক নিজেই নাকি যেতে চাইলেন। ও না না, আমি ওকে বলিনি, উনি নিজেই গরজ করে যেতে চাইলেন। কাল সন্ধ্যের পর আমার বাড়িতে এসেছিলেন, তোর ফোন পাবার পর এসেছিলেন। কি করেন ভদ্রলোক? কলকাতার লোক নন, নাগপুরের দিকে থাকেন। পারিবারিক কাজে কলকাতায় এসেছিলেন। খিদিরপুরে ওদের বাড়ি, ভাইটাই আছে।
আমিও তাকিয়ে থাকলাম ভিড়ের দিকে। কে যে তালুকদার সাহেব চিনি না, তবু বড় ঘড়িটার দিক থেকে যারা আসছিল তাদের দেখতে লাগলাম। সুবিরদা বলল, তুই টেরাটোলজিস্ট মানে জানিস? কি? কি বললে তুমি? টেরাটোলজিস্ট, তাই তো শুনলাম। না, লাইফে ওসব শুনিনি। এসব বিদঘুটে শব্দ তুমি কোথায় যে পাও? আমি কেন পাবো? তালুকদার সাহেব নিজেই বললেন তিনি টেরাটোলজিস্ট। বলতে যাচ্ছিলাম, তোমার তালুকদার সাহেব নিশ্চয়ই ছিটোলজিস্ট। এমন সময় দেখলাম সুবিরদা হাত তুলে যেন কাকে ডাকছে। তাকিয়ে দেখি লম্বা দোহারা চেহারার এক ভদ্রলোক। গায়ের রং কালো, চোখা নাক, চোখ ছোট ছোট, থুতনির কাছে বাহারি দাড়ি, পরনে চেক কাটা টুইডের কোট, গোটা চারেক পকেট, ছাই রঙের প্যান্ট। তার পেছনে একটা কুলি সুটকেস বেডিং বয়ে নিয়ে আসছে। তালুকদার সাহেবকে দেখেই আমার মনে হলো ভদ্রলোকের পোশাকই শুধু নয়, চেহারাটাও যেন বাইরে ছাঁট কাটে তৈরি। সুবিরদা ডাকলো, এই যে এখানে। তালুকদার দেখতে পেয়েছিলেন। পকেট থেকে রুমাল বের করে নাক মুছতে মুছতে সামনে এসে দাঁড়ালেন। আমি লেট করলাম, ট্যাক্সি পাওয়া একটা প্রবলেম, হাঁফাতে হাঁফাতে বলল। সুবিরদা আমার সঙ্গে আলাপ করিয়ে দিল তালুকদার সাহেবের। তারপরই বলল, চলুন আমরা যাই, ট্রেন ইন করে গেছে। আমারও মনে হলো আর দেরি করা উচিত নয়। গাড়িতে আমাদের বসার অসুবিধে হলো না, বরং বলতে পারি খানিকটা আরামেই বসতে পারলাম। আমি আর সুবিরদা মুখোমুখি, সুবিরদার পাশে তালুকদার সাহেব। গাড়ি ছাড়ল। তালুকদারকে আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম। ভদ্রলোকের চোখ দুটি ঠিক ছোট নয়, কিন্তু উনি বড় করে চোখ খুলতে পারেন না। পাতা দুটো যেন প্রায় বুজে থাকে। তাছাড়া অনবরতই চোখে জল আসে ভদ্রলোকের, চোখে এবং নাকে। রুমালে নাক চোখ মোছা যেন তার এক মুদ্রাদশ হয়ে দাঁড়িয়েছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না তালুকদারের বয়স কত হতে পারে। আমাদের চেয়ে বয়সে তিনি বড়, তবে অনেক বড় বলে মনে হলো না। 40-এর বেশি বলে মনে হয় না। মাথার চুল কোঁকড়ানো, ছোট ছোট, কালো, গলার স্বর খানিকটা মোটা, তেমন কিছু গম্ভীর মানুষও নন। গাড়িতে আমরা গুছিয়ে বসার পর তালুকদারই কমলালেবু খাওয়ালেন আমাদের। কমলালেবুর পর কফি। ফ্লাস্কে করে কফি এনেছিলেন তালুকদার। কাগজের গ্লাসও ছিল সঙ্গে। কফি খেতে খেতে মজার মজার গল্প করছিলেন। আমাদের আশপাশে বাঙালি যাত্রী 2-4 জন ছিলেন, অবাঙালিই বেশি। গাড়ি ভালোই ছুটছিল। আমরাও গল্প গুজব করছিলাম, সাধারণ কথাবার্তা সবই। তালুকদার কেমন করে ট্রেন থামিয়ে একবার অগ্নিকাণ্ড থেকে বেঁচেছিলেন সেই গল্প বললেন। ঘটনাটা ঘটেছিল পারাশিয়ার দিকে, ছোট লাইনে। আমি তালুকদারকে জিজ্ঞেস করলাম, আপনি বরাবর নাগপুরেই আছেন? মাথা নাড়লেন তালুকদার। না না, বরাবর থাকবো কেন, বছর 2 রয়েছি। এবার বোধহয় সাউথে কোথাও পাঠিয়ে দেবে। আগে কোথায় ছিলেন? বম্বে, তার আগে সিমলা। সিমলায় আসার আগে নেপাল বর্ডারে ছিলাম কিছুদিন। কলকাতা ছেড়েছেন কতকাল? ছাড়বো কেন, কলকাতাকে কি ছাড়া যায় মশাই? ছুটি ছাটা পেলেই বাড়িতে পালিয়ে আসি। তবে 7-8টা বছর বাইরে বাইরেই কাটছে বলতে পারেন। আমার লজ্জা করছিল, উনি আমায় বারবার আপনি করে কথা বলছেন। আগেও একবার বলেছি, আবারও বললাম, আপনি আমায় আপনি আপনি করবেন না। তালুকদার হাসলেন। বেশ। সুবিরদা বাইরের দিকেই তাকিয়েছিল, বলল, খড়গপুর চলে এলো প্রায়। বাইরে বিকেল পড়ে যাচ্ছিল, শীতের শেষ দুপুর। রোদ মরে যাচ্ছে তাড়াতাড়ি। মাঠের ওপর পাতলা ধুলোর রং ধরে আছে। দূরে যেখানে আকাশ নিচু হয়ে মাঠে নেমেছে, এক আধটা ছোটখাটো গ্রাম হয়তো, কিংবা জঙ্গল। দূরে তাকালে গাছপালার মধ্যে ধোঁয়া ধোঁয়া ভাব চোখে পড়ে। তালুকদার সাহেবের সঙ্গে আমার আলাপ মোটামুটি জমে গেছে ভেবে আমি এবার বিনীতভাবে জিজ্ঞেস করলাম, আচ্ছা, টেরাটোলজিস্ট মানে কি? তালুকদার আমার দিকে আধবোঝা চোখে তাকালেন। বোধহয় মজা পেলেন। তার হাতে রুমাল ছিল, নাক মুছলেন। কেন? শুনলাম আপনি টেরাটোলজিস্ট, সুবিরদা বলছিল। তালুকদার সুবিরদার দিকে তাকালেন, তারপর আমার দিকে বললেন, টেরাটোলজিস্ট বলতে অনেক রকম মানেই বোঝাতে পারে, তবে চলতি কথায় আমরা তাদেরই টেরাটোলজিস্ট বলি
যারা মেলফরমেশনস ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল নিয়ে কাজকর্ম করে। সোজা কথায় মানুষ কিংবা গাছপালার বেলায় দেখবে কখনো কখনো স্বাভাবিক চেহারার বদলে তারা অদ্ভুত অস্বাভাবিক এক চেহারা পায় জন্ম থেকেই। যেমন ধরো একটা বাচ্চা জন্মালো, তার 3টে কান, 1.5খানা নাক কিংবা অন্য কোনো অ্যাবনর্মাল গ্রোথ রয়েছে। বা ধরো একটা ছাগলের বাচ্চার 2টো মাথা। এই সব অস্বাভাবিকতা নিয়ে যারা গবেষণা করে তাদের বলে টেরাটোলজিস্ট। শুধু প্রাণীর বেলায় নয়, গাছপালার ব্যাপারেও এটা চোখে পড়ে। মানে বোঝবার চেষ্টা করলাম। সুবিরদাও চুপ করে শুনছিল। তালুকদার বললেন, আমি ঠিক ওই জাতের টেরাটোলজিস্ট নই। আজকাল সব ব্যাপারেই ভাগাভাগি হয়ে গেছে জানো তো। যে ডাক্তার চোখ দেখে সে নাক দেখে না, যে তোমার পেটের অসুখ দেখবে সে কিন্তু মাথার গোলমাল দেখবে না। বলে তালুকদার একটু হাসলেন, মজা করার হাসি। তারপর বললেন, আমার ব্যাপারটা গাছপালা নিয়ে। কোনো কোনো গাছপালা তার জাত আর ধাত বদলে ফেলে। যেমন ধরো একটা বেলগাছ যদি নিম গাছের মতন হয়ে যায় কেমন লাগে, সেই রকম দেখা গেছে কোনো কোনো গাছ এমন একটা অস্বাভাবিক কাণ্ড করে ফেলে যার কোনো মাথা মুন্ডু নেই। কখনো কখনো এদের মধ্যে জন্তু জানোয়ারের মতো হিংস্রতাও দেখা যায়। ব্যাপারটা অদ্ভুত খুব, তাই না? আমি সুবিরদার দিকে তাকালাম। সুবিরদাও আমার দিকে তাকালো বোকার মতন, যেন বলল, কি বুঝছিস? তালুকদার বলে চললেন, ব্যাপারটা তোমরা ঠিক বুঝবে না। আপনি কি এই ব্যাপারে রিসার্চ করেন? হাতে কলমে ঠিক নয়, তালুকদার বললেন। আমাদের সোসাইটির নাম হলো গ্লেডস বায়োলজিক্যাল অবজারভেশন সোসাইটি। সুইডেনে সোসাইটির খাস অফিস। এখন পর্যন্ত আমাদের এখানে তেমন কাজকর্ম কিছু হয়নি। আমরা মাত্র 3 আছি এখানে, বাঙালি আমি একলাই। তালুকদার সাহেবকে আমার বেশ অদ্ভুত লাগছিল। আর খানিকটা পরেই গাড়ি খড়গপুর পৌঁছে গেল। ট্রেনে চাপলে সময় যেন কাটতে চায় না আমার, বিরক্তি লাগে। এবার কিন্তু তেমন লাগছিল না। তালুকদার সাহেব বাক্যবাগীশ নন, তবে নানা কথা বলতে পারেন, হাসি তামাশাও জানেন। সুবিরদাও কথা বলছিল। বিকেল ফুরিয়ে এসেছিল কখন, সন্ধে হয়ে এলো। ঝাড়গ্রাম স্টেশনে গাড়ি একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো। বোধহয় কোনো গন্ডগোল দেখা দিয়েছিল ইঞ্জিনে। গাড়ি ছাড়ার পর আবার গল্পগুজব শুরু হলো। কথায় কথায় আমি তালুকদার সাহেবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি সুবিরদার ব্যাপারটা শুনেছেন? মাথা হেলালেন তালুকদার, শুনেছেন। আপনার কি মনে হয়? এখনো কিছু মনে হচ্ছে না, জায়গাটা আগে দেখি। জায়গাটায় আর কি থাকতে পারে? আমি বললাম, নদী, পাথর, বালি। আমিও অবশ্য দেখিনি। গাছপালা? গাছপালা? তালুকদার পকেট থেকে পাউচ বার করলেন, সিগারেটের পাতা। পাউচ থেকে তামাক বার করে হাতের তালুতে রাখলেন। যে বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হলো, সুবিরদা এই বাড়িতে আসা যাওয়া করছে বেশ কিছুদিন, বলতে গেলে সেই পুজোর পর থেকেই। কাজেই অব্যবস্থার কিছুই ছিল না। শোবার ঘর, বসার ঘর সবই গোছগাছ করা ছিল। চিঠি লেখা ছিল করালিকে। খাবার দাবারও তৈরি ছিল আমাদের। শোবার ঘরের একটা তালুকদার সাহেবকে দেওয়া হলো, অন্য ঘরটায় সুবিরদা আর আমি। চা খেয়ে জামা কাপড় ছেড়ে নিলাম। হাত পা ধুয়ে সামান্য বিশ্রাম। তারপর খাওয়া দাওয়া সেরে যে যার শোবার ঘরে এসে বসলাম। সুবিরদা আর আমি সিগারেট খেতে খেতে সাধারণ কথাবার্তা বলছিলাম। এই বাড়িটার কথাই বলছিল সুবিরদা। বাড়ির যিনি মালিক তিনি মারা গেছেন বছর 2। সুবিরদার ভগ্নিপতির দাদা বাড়িটা কিনে নিয়েছিলেন। শ্রীরামপুরে থাকেন ভদ্রলোক। নিজে 1-8 বার আসেন। বছরের বাকি সময়টা ফাঁকাই পড়ে থাকে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বেশিরভাগ সময় এখানে এসে থেকে যায়। সুবিরদা আগেও এসেছে এ বাড়িতে বোন ভগ্নিপতির সঙ্গে। আমি বললাম, তুমি তাহলে বাড়িটা এখনো নিয়ে রেখেছ? নিয়ে রাখা আর কি, বলা আছে বিভূতিকে। বিভূতি সুবিরদার ভগ্নিপতির নাম। সিগারেট শেষ করে আমি শুয়ে পড়লাম। কলকাতার বাবু, শীতে মানুষ, এখানকার ঠান্ডা গায়ে লাগছিল বেশ। সুবিরদা এখনো শোয়নি। গায়ে মিলিটারি কম্বল চাপিয়ে আমি বললাম, আচ্ছা সুবিরদা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তালুকদার সাহেব ব্যাপারটাকে আরো যেন গুলিয়ে দিচ্ছেন। কি বলতে চান উনি? সুবিরদা তার খাটে মশারি টাঙাচ্ছিল।
বলল, আমারও তোর মতন গুলিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। উনি বলছেন মনস্টার প্ল্যান্ট, মানেটা কি? আর সেই প্ল্যান্টের সঙ্গে সম্পর্কই বা কি তোমার ব্যাপারটার? চুপ করে থেকে সুবিরদা বলল, তালুকদারই জানেন। তবু তোমার কিছু মনে হয় না? আমার মনে হচ্ছে উনি বলতে চাইছেন এমন কোনো গাছগাছালি আছে যারা কোনো অঘটন ঘটিয়েছে। তার মানে তোমার বন্ধুদের গিলে খেয়েছে, মাই গাড়িটাকেও। বলে আমি হেসে ফেললাম। তালুকদার সাহেবের মাথায় এটা কোথা থেকে যে এলো? এ তো স্রেফ গাঁজাখুরি। সুবিরদার মশারি টাঙানো হয়ে গিয়েছিল, বাতি নেবালো, তারপর অন্ধকারে এসে শুয়ে পড়ল। সুবিরদার বিছানা হাত কয়েক দূরে। আমার এবং তার মশারির মধ্যে দিয়ে অন্ধকারে কিছুই দেখার কথা নয়, তবু আমি তার দিকে মুখ ফিরিয়ে থাকলাম। খানিকটা পরে সুবিরদা বলল, মানুষ খেকো গাছপালার কথা গল্পের বইয়ে আমি পড়েছি, তবে এ তো গল্প নয়। তাছাড়া কি, পোকামাকড় কীটপতঙ্গ গাছপালা খায়, খেতেও পারে, তা বলে মানুষ খাবে এ তো হতেই পারে না, অসম্ভব। তাও তিন তিনটে জ্যান্ত মানুষ, তার আগে একটা জীব। এ বাবা রাক্ষসের কর্ম নয়। তাছাড়া ধরলাম রাক্ষসে কোনো গাছ ওদের গিলে ফেলেছে, উত্তম কথা। কিন্তু তা যদি হয় তোমার বন্ধু অনিল, তাহলে আবার গাছের পেট থেকে বেরিয়ে এলো কেমন করে বলো? সুবিরদা কোনো জবাব দিল না। বলার কিছু নেই আসলে। আমি বললাম, তালুকদার মশাই লোক ভালো, বুঝলে সুবিরদা, তবে তার থিওরি অচল, অসম্ভব। উনি এখন পর্যন্ত কোনো থিওরি দেননি তো, সুবিরদা বলল। তা ঠিক, তবে ওর থিওরি আমরা অনুমান করতে পারছি, এর বেশি উনি কি বা করবেন। জবাব নেই সুবিরদার। আমিও চুপচাপ। কিছুক্ষণ এইভাবে কেটে গেল, কোনো সাড়া নেই, শব্দ নেই। আমরা যে যার বিছানায় শুয়ে যেন ঘুমিয়ে পড়েছি। শেষে নীরবতা ভেঙে আমিই বললাম, এর চেয়ে আমার মেসোমশায়ের থিওরিটা অনেক বিশ্বাসযোগ্য। আমি বরং মানতে রাজি আছি গ্রহান্তরের কোনো জীবটি বেশে চিলের মতন ছোঁ মেরে তোমাদের নিয়ে গিয়েছিল। কিন্তু তালুকদার সাহেবের মনস্টার প্ল্যান থিওরি মানতে আমি বাপু রাজি নই। সুবিরদা মৃদু গলায় বলল, কোনোটাই মানা যায় না, বিশ্বাসও করা যায় না, কিন্তু যা ঘটেছে তার কোনো ব্যাখ্যাও তো পাচ্ছি না। আমি ভাই ব্যাখ্যাও চাই না, শুধু চাই ওরা ফিরে আসুক। ভগবান ওদের ফেরত দিলেই আমি খুশি, তবে অনিলের মতন যেন না হয়। আমার মনে হলো সুবিরদা যেন ঠিক কথাই বলছে। যারা হারিয়ে গেছে তাদের ফিরে পাওয়াই বড় কথা, ব্যাখ্যা নিয়ে কে মাথা ঘামাতে চায়? ব্যাখ্যা না পেলেও সুবিরদার চলে যাবে, কিন্তু তার বন্ধুরা, ড্রাইভার, ওরা যদি না ফিরে আসে তবে সুবিরদা নিশ্চয়ই পাগল হয়ে যাবে একদিন। বেচারি সুবিরদা। ঘুম পাচ্ছিল খুব। কম্বলটা প্রায় নাক পর্যন্ত টেনে নিতে নিতে আমি বললাম, সুবিরদা, আমার বিশ্বাস তুমি একটা ব্যাপার ভুল করছো আগাগোড়া। কি রে? তোমার বন্ধু অনিলকে সত্যিই তুমি দেখনি। কে বলল? আমি দেখেছি তো। তুমি নিশ্চয় ভুল দেখেছ, তোমার এখন মাথার ঠিক নেই। তুমি পেছন থেকে অনিলের মতন কাউকে দেখেছ, ভেবেছ ওটাই অনিল। অনিল রেল লাইনে কাটা পড়ার পর তুমি ওর মুখও দেখনি। তুমি বলছো দেখার মতন অবস্থা ছিল না মুখের। তাহলে কেন তুমি বলছো অনিলকে দেখেছ? ওটা তোমার দৃষ্টি বিভ্রম ছাড়া কিছু নয়। সুবিরদা কথা বলল না প্রথমে, তারপর চাপা গলায় বলল, তাই যেন হয়, বলে বড় করে নিঃশ্বাস ফেলল। পরের দিন সকালে আমরা বাইরে বসে চা জলখাবার খাচ্ছিলাম। রাত্রে ঠিক বোঝা যায়নি, সকালে জায়গাটা বড় সুন্দর লাগছিল। সামনে পিচ বাঁধানো রাস্তা, ওই রাস্তা দিয়ে নাকি টাটানগরে যাওয়া যায়। সামান্য দূরে একটা সাজানো গোছানো ছোট পাহাড় আছে, ফুলডুংরি। রোদ উঠে গিয়েছিল অনেকক্ষণ। আকাশও যেন ঘুম ভেঙে উঠে চোখ মুখ পরিষ্কার করে মাথার উপর বসে আছে। পাখিটাকে উড়ে যাচ্ছিল। বাড়ির বাগানে সামান্য কিছু শীতের ফুল, একরাশ বড় বড় গাঁদা ফুটে আছে একপাশে। তালুকদারই প্রথমে উঠলেন, বললেন, আর দেরি করে লাভ নেই, চলো বেরিয়ে পড়া যাক। আমরাও মোটামুটি তৈরি ছিলাম। সামান্য পরে তিনজনে বেরিয়ে পড়লাম। তালুকদার একটা ব্যাগ নিলেন, এয়ার ব্যাগ। সুবিরদার কাঁধে ফ্লাস্ক, চা আর জলের। আমি ক্যামেরাটা গলায় ঝুলিয়ে নিলাম। হেঁটে এলাম খানিকটা। রেল লাইনের ক্রসিং ছাড়াবার আগে চোখে পড়ল ঘাটশিলায় চেঞ্জারবাবু বড় কম আসেননি। সব বোধহয় কলকাতার লোক।
সাত পোশাকে সেরকমই শহুরে দেখাচ্ছিল। বুড়ো বুড়ি ছেলে মেয়ে সব রকম লোকই আছে। স্টেশনের কাছাকাছি এসে রিক্সা নেওয়া হলো। তালুকদার বললেন, রিক্সাগুলো আটকে রেখে লাভ হবে না সুবীর, ওদের বরং আমরা ছেড়ে দেব। আমাদের কেউ লক্ষ্য করলো কি না জানি না, যদি করেও থাকে কলকাতার লোক বলেই ভেবেছে আমরা হাওয়া খেতে এসেছি। স্টেশনের পাশ দিয়ে সোজা রাস্তা। আমি লক্ষ্য করে দেখেছি মফস্বলের কোনো ছোটোখাটো শহরই পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বিশেষ করে শহরের পুরনো রাস্তাগুলো। দুপাশে ছোটোখাটো দোকান, মামুলি ঘরবাড়ি, নোংরা ধুলো, এক আধটা মন্দির গোছের, কিছু ভাঙা রিক্সা, একপাল কুকুর, এই সব। রাস্তাটা আমার ভালো লাগছিল না। ধুলো আর ময়লার জলে আরও খারাপ লাগছিল বোধহয়। পথও কম নয়। শেষে খানিকটা ফাঁকায় আসা গেল। তালুকদার রিক্সা থামিয়ে নামলেন। আমরাও নেমে পড়লাম। রিক্সাওয়ালাদের তিনিই পয়সা মিটিয়ে দিলেন, বকশিস করলেন। তারপর ঘড়ি দেখে বললেন, ঘন্টা তিনেক পরে এখানে আবার ফিরে আসতে, দুই তরফের ভাড়ায় না হয় দেওয়া যাবে। রিক্সাওয়ালারা চলে গেল। তালুকদার সাহেবের চেহারা সাজ পোশাক দেখে তাদের কি মনে হয়েছিল জানি না, হয়তো শাসালো মক্কেল ভেবেছিল। আমরা তিনজনে হাঁটতে লাগলাম। সুবিরদা হাত উঠিয়ে একটা দিক দেখালো, বলল, রাজবাড়ি ওই দিকটায়। আমরা দুজনে তাকালাম। তালুকদার বললেন, রাজবাড়ি পরে দেখা যাবে, আগে আসল জায়গায় চলো।